সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় এনবিআর এর হালখাতা, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ নাসির, ভাইস প্রেসিডেন্ট বিজিএমইএ। পাশে আছেন ডক্টর নুরুল আজহার শামীম, প্রেসিডেন্ট জাতীয় কর আইনজীবী ফেডারেশন, এবং আমরা কিছুক্ষণের মধ্যে আশা করছি আলমগীর হোসেন কমিশনার, যিনি বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ, কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান শিরোনামগুলো। নববর্ষ বরণে দেশ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রমনা বটমূলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, পার্বত্য অঞ্চলে বিজু উৎসব শুরু। মঙ্গল শোভাযাত্রা বাঙালির সংস্কৃতির অংশ, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বললেন প্রধানমন্ত্রী। বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ, জনগণকে উপেক্ষা করে বিভিন্ন চুক্তি ও সমঝোতায় সই করা হয়েছে। সংবাদ সম্মেলনে বেগম জিয়া। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি যে কোনো সময়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাশিমপুর কারাগার এলাকার নিরাপত্তা জোরদার, যান চলাচল ও দোকানপাট বন্ধ। এবং দুর্নীতি মামলায় তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদাকে 8 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের। শাশুড়ির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিম্ন আদালতের। ডক্টর নুরুল আজহাকে দিয়ে আমি শুরু করতে চাই, যেহেতু আপনি আয়করের, উনি আমাদের যিনি আয়কর বিভাগের, উনি এখন পর্যন্ত আমাদের মাঝে এসে উপস্থিত হননি। এবার একটা নতুন চালু করতে যাচ্ছে, যেটা আগামীকালই হবে চতুর্থ সংক্রান্তিতে। সেটা হলো যে হালখাতা। এনবিআর বলছে যে একটা হালখাতা করে পুরনো আদায় নয় পরিশোধ, এরকম একটা কথা বলা হচ্ছে। বকেয়া আদায় নয় পরিশোধ, এরকম একটা স্লোগান নিয়ে তারা আগামীকাল সারা দেশব্যাপী এনবিআর যত অফিস আছে বা আয়করের বা শুল্ক, সে জায়গায় এটা করতে যাচ্ছে। এই কনসেপ্টটা হয়তো বা, যেমন আমাদের হালখাতা, তো এই কনসেপ্ট থেকেই কিন্তু এটা এসেছে। এটা একটা ভালো কনসেপ্ট বা ভালো চিন্তা। তারপরও যে এখন পর্যন্ত আপনি যে হিসাবটা দিলেন যে 41,000 কোটি টাকা বকেয়া পড়ে আছে আমাদের, যারা করেবল যে টাকা বলে, কেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ওইটা হলো ব্যবসায়ী হালখাতা, যেটা আপনার ওই 30শে চৈত্র বা বৈশাখের আগের দিন হয় আর কি, যে তোমার পুরাতন লেনদেন তুমি কমপ্লিট করো, নতুন করে আবার তোমার আমি ওপেন করে দিচ্ছি অ্যাকাউন্ট, তুমি আবার তারপর লেনদেন শুরু করো। তো এইটা আমার মনে হয় যে যাক, এটাও আমি কনগ্রেচুলেট জানাই এনবিআর কে, যে একটা এবং এটা আসলে 30শে জুন হওয়ার কথা, কারণ জুলাইতে ফার্স্ট এফেক্ট হবে আপনার পরবর্তী বৎসরের জন্য। সেক্ষেত্রে এই হালখাতাটা কিন্তু 30শে জুন হয়। তো যাই হোক, আপনি দেখবেন যে সবচেয়ে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে বিশেষ করে এনবিআরের, আপনার কর মেলা, কর সপ্তাহ, কর দিবস, এতে কিন্তু মানুষ প্রচুর অনুপ্রাণিত হয়েছে। যার কারণে এখন মানুষ মানে করের ব্যাপারে, মানে দেওয়ার ব্যাপারে মানুষের খুব আগ্রহ। সেই ক্ষেত্রে আবার কিছু হ্যারাসমেন্টও আছে। মনে করেন অনেক ক্ষেত্রে দেখা গেল যে আপনার অডিটের নামে হয়রানি হয়, তারপরে আপনার 93 ওপেন করা হয়। যেমন আপনি সেলফ দিলেন, দেওয়ার পরে 82BB, সেক্ষেত্রে দেখা গেল হঠাৎ আপনি হয়তো ভুলেই গেছেন, বা অথবা আপনার কর মানে যারা আপনি দায়িত্ব দিচ্ছেন আপনার রিপ্রেজেন্ট হিসাবে, যে লয়ারে যে পাওয়ার দিলেন বা একজন কাজ করলো পাওয়ারের ক্ষমতা বলে, দেখা গেলো একটা অ্যাকাউন্ট দেখানো, ওখানে 15 টাকা হয়তো ছিল, সেটা ওনারা পাইলো, দেখা গেল যে 93 ওপেন করে দিল ডিপার্টমেন্ট, অথবা 120। তো এইগুলি একটু হ্যারাসমেন্ট হয়। আবার যেমন অনেক আছে, যেমন আপনার 85,000 TN9 এরকম লিমিটেড কোম্পানি আছে আপনার জন স্টক কোম্পানিতে। 85,000 মানে আপনার রেজিস্ট্রেশন নিচ্ছে হয় জাল সনদের মাধ্যমে অথবা কোনো প্রক্রিয়ার মাধ্যমে, এবং এই জিনিসটা কিন্তু উভয় দিকের থেকে কিন্তু এই সমস্যাটার সৃষ্টি এবং জড়িত। যার কারণে আপনি মনে করেন 85,000 কোম্পানি, এটা বিশাল ব্যাপার, এরা কিন্তু করের আওতায় নয়। এইটা একটা। আর মামলার যে জটিলতা আছে, আপনার হাইকোর্ট এবং আপিল বিভাগে বিচারাধীন প্রক্রিয়াধীন আছে 24,572টা মামলা আছে। সেইখানে আছে 71,000 কোটি টাকা সরকারের রাজস্ব আটকায়। তো আপনার এই 71,000 আরো অন্যান্য, মানে আরো এই কয়েক বছরে হতে, এটা আমি যেটা বলতেছি এটা 2 বছর আগের রেকর্ডটা বলতেছি। আর বর্তমান মিলায় আপনার 41,000 কোটি টাকার মধ্যে, এর মধ্যে শুধু মনে করেন পাবলিকের মানি না, এখানে সরকারি কিছু টাকা পয়সা মিলায় সরকারের মনে হয় 17,000 কোটি টাকার মতো, অনেক বেশি, সরকারের মানে 25,000 কোটি টাকা, 25,000 কোটি টাকা বাকিটা। তাহলে জি, তাহলে ব্যবসায়ী 17,000 কোটি টাকার মধ্যে। তো এখন মনে করেন যেমন
এই যে কালো টাকার যে সুযোগটা আমাদের থেকে ইয়ে করা হয়েছে এবং অত্যন্ত হাই রেটে রাখা হয়েছে 15%, প্রথম 10 লক্ষ টাকা ফ্রি, তারপর 10 লক্ষ টাকা 3%, এরকম একটা স্ল্যাবের মতো দেওয়া আছে। এই কারণে মানুষ দেখা যায় যে অনেক গার্মেন্টস ব্যবসায়ী ভাই তো এখানে আসতে আরো ভালো করে বলতে পারবেন, এটা কয়েকদিন আগে পেপারও আসছে এবং সর্বজন স্বীকৃত যারা গার্মেন্টস ব্যবসায়ী তারা অনেকেই গার্মেন্টস এক্সপোর্ট করার পরে টাকাটার ব্যাক করে না বাংলাদেশে। আচ্ছা, আমি একটু বলে রাখি যে আলমগীর হোসেন কমিশনার আয়কর উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। আসলে মূলত ওনাদের নিয়ে আমরা যেহেতু আলোচনা করছি। জি বলেন। তো সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার ব্ল্যাক মানি কিন্তু পৃথিবীর সব দেশে আছে এবং আমি আপনার লাস্ট ইয়ারও আপনি দেখবেন টিআইবি আর সিপিডি বলছিল যে বিশেষ করে টিআইবি বিরোধিতা করছিল ব্ল্যাক মানি আপনার আইন উঠায় তো লাভ নাই। আপনি যখনই আইন কড়াকড়ি করবেন তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী যার কাছে ব্ল্যাক মানিটা আছে, তারা কিন্তু সাধারণ মানুষ না, মধ্যবিত্ত মানুষ না। তো অতএব আপনি কড়াকড়ি করবেন টাকাটা চলে যাবে। তো আমার দেশে আপনার 30 লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীনতা পেলাম, টাকা যেদিকে থাকবে সেদিকে কিন্তু মানুষ দৌড় দিবে। জি জি দৌড় দিবে। এবং যখন দেখবে যে সে দেশে যদি প্রোভাইড করতে না পারে বা ইনভেস্টমেন্ট না করতে পারে বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তখন সে চাবে তার টাকার নিরাপত্তা, তখন সে স্বাভাবিকভাবে বিদেশে ফ্ল্যাট কিনবে, অনুৎপাদনশীল, এবং টাকাটা চলে যাবে বাইরে। এই টাকাটা আবার ঢুকানো কিন্তু কঠিন হয়ে যাবে পরবর্তীতে। আবার ওই দেশও দেখা গেল যে আপনি আজকে স্বাধীন দেশে যে টাকাটা রাখার কথা সেইখানে আপনি পরাধীনে রাখলে, তাহলে আমরা পরাধীনের থেকে স্বাধীন হয়েছিলাম কিন্তু রক্তের বিনিময়ে। তাহলে রক্তের বিনিময়ে স্বাধীনতা হওয়ার পরে কি গেল আমাদের, দেখা গেল যে আবার কিছু একটা অংশ, সবাইকে আমি বলবো না, কিছু কিছু অংশ দেখা যায় যে আপনার এক্সপোর্ট বলেন, যেমন প্রতি বছর 40,000 কোটি টাকা কিন্তু পাচার হয় আমাদের দেশে, একদম আপনার সর্বজন স্বীকৃত টিআইবি রিপোর্ট বলেন, সিপিডি বলেন বা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম, দেখা গেলে 20,000 কোটি টাকা হইলো সেটা আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস 15,000 কোটি টাকা, আর 20,000 কোটি টাকা হুন্ডির মাধ্যমে, আর 5,000 কোটি টাকা সেটা হলো বিভিন্ন তরিকায়, শার্টের মধ্যে কলারের ভিতর কুমড়া, করলা বা যে কিছু প্যাকেটের ভিতর, এইভাবে 40,000 কোটি টাকা পাচার। তো এই টাকাটা কেন পাচার হবে? আপনি যদি সেই সুযোগ সুবিধা সৃষ্টি করেন, আপনি যদি বলেন যে হ্যাঁ তোমরা ইন্ডাস্ট্রি করবা, এই ইন্ডাস্ট্রির এই শর্ত দিয়ে দিলাম যে ব্ল্যাক মানি হোক অর হোয়াট এভার ইট ইজ, যে মানিটাই হোক, তুমি এই 10 বছর সরকার কোনো এরকম সুযোগ দিছে, কিন্তু আরো ওপেন করে দেওয়া দরকার। যেমন ব্ল্যাক মানিটা এখন খুব রেস্ট্রিক্টেড, মানে আপনার 15% হিসাবে জমা দিয়ে তারপরে এটারে, তারপরে কিছু কিছু ইয়ে আছে যে মৎস্য খামারে, ফিশারিজ অথবা দেখা গেলো ডেয়ারি ফার্ম, এইসব জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে। কিন্তু এটা যদি ওপেন করে দেওয়া হয়, তাহলে আপনি বলছেন আপনি ব্ল্যাক মানির পক্ষে কথা বলছেন না, এটা তো অটোমেটিক যাবে পৃথিবীর সব দেশে ব্ল্যাক মানি। এটা জার্মানিতে ছিল কোনো এক সময়, ওই দেশে তো আইনটা অবলোপন করা হয়নি, আইনটা ওইভাবেই আছে। যখন দেখছে মানুষ যে তার দেশেই শান্তি আছে টাকা রেখে, তখন তো সে বাহিরে পাঠাবে না। আমার দেশের মানুষও তো পারবে না, তো চাবে না যে আমি যদি এখানে সুযোগ সুবিধা পাই তাহলে কেন সে পাঠাবে বাহিরে, টাকাটা পাচার করবে, সে তো অটোমেটিকই তখন রাখবে দেশে। আচ্ছা, আমি এই কারণে বলছি যে আইনটার আমি বিপক্ষে না, আমি বলছি যে ব্ল্যাক মানিটা ওপেন রাখা দরকার। আচ্ছা, এবার আপনারা কাল থেকে শুরু করতে যাচ্ছেন হালখাতা নতুন বছরের ইয়াতে, মানে লক্ষ্য তো আপনাদের একটাই, যাতে টাকাগুলো যে এটা আপনাদের প্রসেস, যে প্রসেসে আদায় হওয়ার কথা সেই প্রসেসটা যেন আরো সহজ হয় বা একটা সম্পর্ক ভালো থাকবে, এবং যাতে মাঝামাঝি বছরের মাঝামাঝি পর্যায়েও যদি আমরা টাকাটা পাই বা তার কিছু পার্সেন্টেজ পাই, তাও এটা লাভজনক। তো এইটাতে আপনারা কতটুকু ইয়ে করেছেন যে না এটা আসলে খুব একটা ভালো প্রজেক্ট? আমি প্রথমেই আসলে সময় টিভিকে একটা ধন্যবাদ জানাতে চাই, এ কারণে যে বাংলাদেশের রাজস্ব প্রশাসনের ইতিহাসে আমরা প্রথমবারের মতো এই চৈত্র সংক্রান্তির যে একটা সংস্কৃতি আছে আমাদের আবহমান কাল ধরে, যে বাঙালি সংস্কৃতি আছে হালখাতার যে সংস্কৃতি, সেই হালখাতার সংস্কৃতি কিন্তু এনবিআর প্রাতিষ্ঠানিকভাবে আমরা শুরু করতে যাচ্ছি আগামীকাল। তো এটা একটা এই সময়ে আপনারা যে বিষয়টা কি ইম্পর্টেন্স দিয়েছেন, সময় টিভি যে গুরুত্ব দিয়েছেন এবং এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করছেন, আমি জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সময় টিভিকে ধন্যবাদ জানাতে চাই। দেখেন, আমরা যে স্লোগানটা আমাদের সামনে ফোকাসড হয়ে আছে সেটা হচ্ছে যে কর আদায় নয়, বকেয়া আদায় নয়, পরিশোধ। এটার মিনিং কি, এটা ইনহারেন্ট মিনিং যদি আপনি দেখতে যাচাই করতে যান, তাহলে আপনি দেখবেন এখানে কিন্তু ইনভলভমেন্ট অফ দি পিপল। আমরা যখন 5P পলিসি আমরা এস্টাবলিশ করেছি, গুড গভর্নেন্স যখন আমরা এনবিআরকে এস্টাবলিশ করার জন্য যে মডেল দাঁড় করিয়েছি, সেখানে 5Pর একটা পি হচ্ছে পিপল, জনগণকে ইনভলভ করা রেভিনিউ প্রশাসনে এবং আগামী দিনের যে উন্নয়নের যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখবে, এবং আগামী আমরা যারা সিনিয়র সিটিজেন তারাও যেটা দেখে এসছেন, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু জনগণকে সম্পৃক্ত করে রাজস্ব প্রশাসন তার যে সমৃদ্ধ
উন্নয়নের যে মূল অক্সিজেন যেটা রাজস্ব, সেই রাজস্ব আহরণের চেষ্টা করছি। আমরা এই জন্য বলছি যে আদায়ের প্রক্রিয়ার মধ্যে আমাদের অনেক ধরনের কোয়ার্সিভ মেজার আছে, কিন্তু আমরা সেই কোয়ার্সিভ মেজারে যেতে চাচ্ছি না। আমরা জনগণকে গুরুত্ব দিতে চাচ্ছি, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে চাচ্ছি, এবং আমরা জনগণের উপর আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে যে তারা নিজেরাই উপলব্ধি করে তারা এগিয়ে আসবেন। আমাদের এবছর চালু করেছি আমরা মূল প্রতিপাদ্য যদিও হয় আহরণ, আদায়, পরিশোধ, টাকার অঙ্কটা কি খুব ইম্পর্টেন্ট। আমার তো মনে হয়েছে যে জনগণকে সম্পৃক্ত করা, জনগণকে মেসেজটা পৌঁছে দেয়া এবং জনগণের আস্থা অর্জনের জায়গাটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই আঙ্গিক থেকে আমাদের এনবিআর এর চেয়ারম্যান মহোদয়, আপনি জানেন যে ইনোভেটিভ যে সমস্ত প্রোগ্রামগুলি আমাদের না হয়েছে তার মধ্যে একটি অন্যতম একটা প্রোগ্রাম। আমরা বলেছি যে এই সংস্কৃতিকে আমাদের সংস্কৃতি, এনবিআর এর রাজস্ব প্রশাসন সংস্কৃতি আনতে হবে। আমি তো বাঙালি, আমার এই বাঙালির যে পরিচয়, হাজার বছরের পরিচয়, তার যে ধারাবাহিকতা, সেটা সরকারি প্রশাসনের মধ্যে কিন্তু নেই। আছে বেসরকারিভাবে হালখাতা সংস্কৃতি আছে। একটু আগে বললেন 30শে জুন, আদায় তো শুধু 30শে জুনের প্রশ্ন না, আমাদের সম্মানিত করদাতা সারা বছর ধরে কর পরিশোধ করছেন। হালখাতার ক্ষেত্রে আমি বলছি হ্যাঁ, তো আমরা হালখাতাকে একটা বাংলা সংস্কৃতির সংস্কৃতির অন্তর্ভুক্ত করছি আদায়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে, এটা আমি কংগ্রেচুলেট জানাই, এটা দরকার আছে। এবং আমরা বিশ্বাস করছি, আমরা বিভিন্ন স্তরে কথা বলেছি, আমাদের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি। আমি বৃহৎ করদাতা ইউনিটের দায়িত্বে আছি। আমাদের এখানে ব্যাংক এবং অল নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট আমাদের করদাতা আছেন। আমরা দেখেছি যে তারা আমাদেরকে যেভাবে রেসপন্স করেছেন, তারা মনে করেছেন যে ইটস এ ভেরি গুড অ্যাপ্রোচ টু ইনভলভ দ্য পিপল ইন দ্য কালেকশন প্রসেস। আপনারা জানেন আমাদের এই বছরের লক্ষ্যমাত্রা হচ্ছে 2,03,000 কোটি টাকার ঊর্ধ্বে, এবং এটা গ্রোথ রেট অলমোস্ট টার্গেট যেটা গ্রোথ রেট দিয়েছে মোর দেন 33%। এটা রিয়েলি চ্যালেঞ্জিং, বাট উই আর কনফিডেন্ট যে জনগণই এগিয়ে আসবে, এবং জনগণকে এগিয়ে আসার জন্য যে একটা সুযোগ করে দেয়া, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া, জনগণ আমাদের সাথে আরও বেশি ঘনিষ্ঠতর হয়ে যাওয়ার একটা যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে অনেকগুলি আমরা উদ্যোগ নিয়েছি। মেলা করেছি, আপনি জানেন। আমরা কর সেবা সপ্তাহ আমরা চালু করেছি, আমরা র্যালি প্রোগ্রাম করেছি। এটার মধ্যে আরেকটি নূতন সংযোজন হচ্ছে আমাদের হালখাতার এই উদযাপন। তারপরেও আমরা আশা করছি যে আমাদের এখানে যে রেসপন্স আমরা দেখছি আমরা ভালো, অ্যামাউন্ট বলা যাবে না, এবং শুধু অ্যামাউন্টের এর জন্য না, অ্যামাউন্ট দিয়েও বোঝা যাবে না। এখন আপনি অ্যামাউন্ট দিয়ে কোনো জিনিস নতুন চালু করতে হলে তো এটার প্লাস মাইনাস দুটাই থাকতে পারে, কিন্তু ওইটা আস্তে আস্তে অভ্যস্ত হওয়ার বিষয়টা আছে। এটাকে নজরে রেখে তারপরে এটাকে কাউন্টারের মধ্যে দিয়ে এই জিনিসটা এস্টাবলিশ হবে। একদিনে তো কোনো জিনিস হবে না। প্রথম জিনিস যখনই কেউ ইন্ট্রোডিউস করে তখনই কিন্তু দেখতে পায়, এটা দেখে ওইটা দেখে, আস্তে আস্তে দেখে যে না এটা ভালো জিনিস আছে। আর সরকার তরফ থেকে যখনই কোনো জিনিস করা হয়, মানে সাধারণ মানুষ কিন্তু এদিক ওদিকে তাকায়, একটু চিন্তা করে যেটার মধ্যে আবার কি আছে। ঠিক আছে, এইটা কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো যে আপনাদের উপর ডিপেন্ড করে এই পুরো জিনিসটা, সিস্টেমটা ওনারা যেটা ইন্ট্রোডিউস করেছে বা এর আগে যেসব জিনিসগুলো করেছে, বা কর আদায়ের বা পরিশোধ যেটাই বলেন না কেন, সেটা কিন্তু আপনাদের উপরে নির্ভরশীল। অর্থাৎ আপনারা কতটুকু ইতিবাচক হিসাবে দেখছেন তার উপরে ডিপেন্ড করে এই রাজস্ব আয় ঠিক মতো হবে কিনা, টার্গেট ফুলফিলের ব্যাপারটা থাকে। ধন্যবাদ আপনাকে। আসলে এটা রাজস্ব হালখাতা, এটা নতুন কনসেপ্ট, অবশ্যই আমরা ওয়েলকাম করি। আমাদের বাংলাদেশকে উন্নত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ যদি গড়তে হয়, রাজস্ব আদায়ের বিকল্প নাই। কিন্তু কিভাবে রাজস্বটা আদায় হবে, উনি যেটা বলেছেন কমিশনার সাহেব, জনগণকে যত বেশি সম্পৃক্ত করা যাবে, যত বেশি আপনার, এখন জনগণ কিন্তু কর দিতে চায়, কিন্তু এটাকে সহজীকরণ করতে চায়। আপনার হয়রানি থেকে আপনি যদি মুক্ত করে আপনি কর দেওয়ার জন্য সুযোগ যদি সৃষ্টি করে দেন, বাংলাদেশে আজকে কিন্তু উপজেলা লেভেলে অনেক লোক আছে যারা কর দিতে পারে। সেখানে আপনি দেখবেন শিক্ষা অফিসার আছে, কৃষি অফিসার আছে, কিন্তু ট্যাক্স অফিসার নাই। এই জিনিসগুলো যদি সরকার ইমপ্লিমেন্ট করে ভবিষ্যতে, তাহলে সারা বাংলাদেশে সবাই এই দেশটা উন্নত সমৃদ্ধ একটা দেশের দিকে রূপান্তরিত হোক, সেটা চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে নিয়ে যাওয়া, উন্নত দেশে নিয়ে যাওয়া 2041 সালে, সেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য যে রাজস্ব হালখাতা, এটা নতুন কনসেপ্ট। এটার মাধ্যমে যদি উদ্বুদ্ধ করা যায়, ইভেন উপজেলা লেভেলে যদি এটাকে নিয়ে যাওয়া যায়, তাহলে আমি মনে করি এটা জনগণের মধ্যে অনেক বেশি সাড়া দিবে। এবং সবচেয়ে যে জিনিসটা হয়তো কর আইনজীবী ফেডারেশনের সভাপতি সাহেব বলবেন, যে বিষয়টাকে সহজ যদি যতটা করা যায়, জনগণ কর দিতে চায় কিন্তু হয়রানি যাতে না হয়।
কর দিতে গিয়ে সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে অনেক জায়গায় দেখি আমরা হয়রানির শিকার হই। সেই জায়গা থেকে যত দ্রুত আমরা বের হয়ে আসতে পারবো ততই কিন্তু আমাদের করের ভাগটা বাড়বে। আরেকটা আপনি প্রশ্ন করেছেন, আমরা কিন্তু অ্যাডভান্স ট্যাক্স দিই, আমরা এআইটি পরিশোধ করি। আমরা যখন উৎসে কর আমরা সেটা আমার এক্সপোর্ট করার পরে পেমেন্ট আসলে সেখান থেকে অটোমেটিক্যালি আমাদের ট্যাক্সটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে ডাইরেক্টলি জমা হয়ে যায়, সেখানে আমাদেরটা বকেয়া থাকে না। তারপর আমরা চাই এই যে এই ট্যাক্সের যে হালখাতা নতুন কনসেপ্ট যেটা চালু হয়েছে আজকে, যে বাংলাদেশ ডিজিটালের দিকে যাচ্ছে, সেই জায়গায় অনেক কিছু ডিজিটালাইজ হয়েছে। জনগণকে আরো বেশি যদি সম্পৃক্ত করা যায়, আরো যদি আপনার আস্থায় আনা যায়, ট্রাস্টের মাধ্যমে যদি আপনার কর আদায় করা যায়, অবশ্যই এটা ভালো উদ্যোগ। ডক্টর নুরুল আমাকে এটা বলেন, উনি একটা কথা বলেছেন হয়রানি। তো এখন কথা হচ্ছে যে কেন হয়রানির কথা বলা হচ্ছে, মানে কোন জায়গায়? উনি বললেন যে তো সেলফিয়া চলে যায় বাংলাদেশ ব্যাংকে, তারপরে যেটা তারপরে পরিশোধের ব্যাপার, তারপরে বকেয়া থেকে যাচ্ছে মার্জিনগুলা যেটা হচ্ছে, হয়রানি কথাটা কেন বারবার চলে আসে? না, হয়রানি কথাটা ওই ক্ষেত্রেই আসে, ওই যে আপনি তো ডিল করেন না, সেলফে যখন আপনি জমা দেন কোনো কারণে হয়তো একটা তো ক্লোজ বাইট করতে হবে, তারপর হয়তো দেখালে যে অনেকে আছে হয়তো যে তার প্রপার্টি আছে হয়তো দুইটা একটা দেখায় নাই, হয়তো সে তার কিভাবে সেই প্রপার্টিটা পাইলো সেটা কোনো পরবর্তীতে সে দেখা গেল যে এইটা আছে। আবার দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলবো না, অনেকে দেখা গেল যে মানে যতটুকু তার কর হওয়ার কথা, ডিসিটির তো ক্ষমতা আছে, সেই ইচ্ছা মতো তারা এটা বসায় দিল। যেমন মনে করেন এমনও দেখা গেছে একটা বড় সিআইপি, সে ভালো কর টর দেয় কিন্তু তার ব্যাংকে সামান্য কিছু ডিলিংস হয়েছে এবং মোটামুটি সে ওই ব্যবসার কারণে 5-6টা অ্যাকাউন্ট থাকার কারণে তার টোটাল অ্যামাউন্ট কিন্তু মনে করেন কয়েক কোটি টাকা হয়ে গেছে, সেইটা যোগ করেছে। আসলে কিন্তু এটা আপিলে যা টিকবে না, ট্রাইব্যুনালে যা টিকবে না, কিন্তু তার কি করা হলো এটা ঠিক। কিন্তু ওই ক্ষেত্রে কেন করা হইলো, যে তার কাছে কিছু চাওয়া হয়েছিল, ওই লেনদেনটা উনি করতে পারে নাই বলে এটা যোগ করে দেওয়া হইলো। কেন এটা কি করে আপনি বলছেন যে লেনদেন করা উনি চেয়েছিলেন এই জন্য? এটা তো ওপেন সিক্রেট, আমাদের দেশের লেনদেন ছাড়া কোন কাজটা হইতেছে আজ পর্যন্ত দেখেন আপনি। ইভেন যদি আমি ট্যাক্স দিব আমার টাকার ইয়াতে, আমি তার মানে কি আমি দিচ্ছি, আমি লেনদেন করছি, না হলে তো উনি লেনদেন করার সুযোগটা পাবে না। আমি যখন লুকাচ্ছি, তার মানে আমার খরচ হয়েছে 20 টাকা, আমি দেখাচ্ছি 10 টাকা, তখন উনি বলছেন না আপনার তো 20 টাকা খরচ, বলে ঠিক আছে ভাই আন্ডারস্ট্যান্ডিং আসেন আপনি 1%। হ্যাঁ, এইটা একটা। আরেকটা আছে যে ওনার ক্ষমতা বলে ওই যে ব্যাংক যোগ করে দিয়ে, ব্যাংক অ্যাটাচমেন্ট করে যোগ করে দিতে পারে। তারপরে আপনার মনে করেন যে অন্য যেটা সে বাড়ায় ধরতে পারে, যেমন আপনি মনে করেন প্রকৃতভাবে যে ঘর ভাড়া দেন আপনি মাসে হয়তো 10,000 টাকা হিসাবে, মাসে 1,20,000 টাকা, উনি বললেন যে আমি এটা মানি না, আপনি এগ্রিমেন্ট দিলেন, ওইটা উনি না মানতে পারে ডিসিটি, সেটার জন্য আপিল ট্রাইব্যুনালের সুযোগ আছে, সেই ক্ষেত্রে একটা হইতে পারে। আবার দেখা গেল যে আপনি হয়তো অ্যাসেসমেন্ট হয়ে গেছে, কিছুদিন পরে হয়তো অডিট হবে, এইটা বলে আপনার আবার একটা নোটিশ পাঠানো হলো যে আপনার ফাইলে কিছু সমস্যা আছে, এটা অডিট করে আপনার এটা দেখা, তো সেই ক্ষেত্রে সেই হ্যারাসমেন্ট। সেই ক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে এটা হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মনে করেন সবারই এই জিনিসটা করতে হবে যে এই রাষ্ট্র আমাদের, এই রাষ্ট্র করতে হলে করের মাধ্যমে রাষ্ট্র চলে। পৃথিবীর সব দেশেই আপনার যে কোনো দেশের রাষ্ট্র চলে তার জনগণের করের টাকা। যেমন আজকে জাপান এত ধনী হলো না, জাপানে কিন্তু কোনো আপনার স্ল্যাব নাই। যেমন আমাদের 2,50,000 টাকা মিনিমাম কর থাকলে, ইনকাম থাকলে ট্যাক্স দিতে হয় না, এটা জাপানে আপনার 1 টাকা হলো 5% দিতে হবে এবং সবাই কর দিতে উদ্বুদ্ধ, এবং আপনার অ্যাক্সেস যখন কেটে নেয় তখন সেটা আবার সর্বোচ্চ করদাতা যেমন মনে করেন তারা এইখানে বলে দেয়, তাদের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যে এত টাকা, যেমন চায়না 2টা বাচ্চা হইলে তার এই পরিমাণ কর দিতে হবে, একটা বাচ্চা দিলে আরো কম দিতে হবে, অথবা সে দেখা গেল যে এয়ারপোর্টে নামলো, তার লেখা আছে যে আপনি যদি কর প্রদান করেন তাহলে আপনার এই ইন্স্যুরেন্স বেনিফিট পাবেন, আপনি আপনার সোশ্যাল সিকিউরিটি পাবেন, আপনার সন্তানের পড়াইতে পারলে সেখানে আপনি বেতনের এই হারে বেতন দিতে পারবেন। এইগুলি তা আমাদের দেশে তো এইগুলি এখনো যারা কর দেয় কি দেয় কেউ জানে না, কোনো কিছু জানে না। কোনো জায়গায় সিআইপি আমি জানি না, খালি কাগজের মধ্যে সিআইপি বুঝি বা ভিআইপি বুঝি, কিন্তু বাস্তবে এটার কোনো জিনিস আমি দেখতে পাই না। তারপরে মনে করেন করদাতা, যেমন 2 কোটি করদাতা তৈরির মাস্টার প্ল্যান আছে এনবিআর চেয়ারম্যান। তো আমি এনবিআর চেয়ারম্যান ব্যক্তিগতভাবে কনগ্রেচুলেট জানি, উনি আসার পরে কতগুলি স্টেপ নিচ্ছে, বুঝছেন? এটা তো ঠিক, গত কয়েক বছর ডাবল হয়ে গেছে। আপনি যদি গত বছরের সাথে দেখেন অন্তত 25 লাখ তো যুক্ত হয়েছে। কিভাবে যুক্ত হয়েছে আমি জানি না, এবারে 15 লক্ষ না, এখন আছে E3 আছে আপনার 27,35,000, আর আপনার 15 অতিক্রম করে গেছে, 28 লক্ষ অতিক্রম করে গেছে। 13 না 14 লাখ, তাহলে এটা 15 দিন আগে 13 না 14 লাখ
লাখ ছিল, মানে এটা তো ভাবাই যায় না। জি জি, সেইটা ডাবল হয়ে গেছে এবং রিটার্ন পড়ছে প্রায় 16 লক্ষ টাকা, 16 লক্ষের মতো। এবং উনি ওই বিভিন্ন জায়গায় গোয়েন্দা সেল করে ওই যারা যারা রিটার্ন দেয় না তাদের ওই মানে এর নেটের আওতায় এনে রিটার্ন কিভাবে সাবমিট করা যায় সেটা। এবং এই বছর আবার অনেকেই দিতে উদ্বুদ্ধ হবে, আপনার 2% পার মান্থ হিসাবে আপনার যে টাকাটা আসবে সেটা ইন্টারেস্ট যোগ করে দেয় যদি আপনি রিটার্ন দেরিতে দেন বা না দেন, সেই ক্ষেত্রে আপনার এটা কিন্তু কোনো ধরনের ছাড় হবে না। আমি কয়েকটা সার্কেলে আমি আলাপ করলাম, যখন ডিসিডি বললো যে স্যার এটা উপর থেকে করা করি, আমরা এটা যোগ করে করে এখন ওনাদের কাছ থেকে যেহেতু রিটার্ন দিয়ে দিই, মানে ওই যে 30 নভেম্বর পরে যে যদি হয় তাহলে 2%। একটা টেলিফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছিলাম আশুলিয়া থেকে। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি একজন গ্রাহক, আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান গার্মেন্টস অ্যাক্সেসরিজের আশুলিয়াতে। আমি আমার বাংলাদেশ ব্যাংক থেকে 27 তারিখে যে ডিক্লারেশনটা দেওয়া হয়েছে যে ব্যাড রেজিস্ট্রেশন ছাড়া কোনো এলসি ওপেন হবে না, তারপরেই আমার ব্যাংক থেকে আমাকে এটা জানানো হয়েছে। আমি তখন জাতীয় রাজস্ব বোর্ড MBR এর সাভার অফিসে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে সেখানে ফর্ম টর্ম যা কিছু লাগে সমস্ত কিছু ডিটেলস পূরণ করার পরে আমি যখন একজন অফিসারের কাছে সেটা দিলাম, উনি আমাকে বলতেছে যে এটা যদি আপনি শর্টকাটে চান 15,000 টাকা লাগবে, আর যদি আপনি অফিসিয়াল নিয়মে চান আপনি কবে পাবেন জানি না, আপনার এলসিও কবে হবে সেটা আপনিও জানেন না। এখন আপনি ডিসিশন নেন আপনি কি করবেন। এটাই হচ্ছে আমাদের হয়রানি, প্লিজ আমাদেরকে উত্তরটা দিবেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আলমী ভাই। এইটা বলেন, উনি যে কথাটা বলেন, আমি ওনাকে হয়রানির কথা বলছিলাম, হয়রানি নিজে দাঁড়িয়ে গেছে একজন। ধন্যবাদ। জি, আসলে রাজস্ব প্রশাসনের বিরুদ্ধে কিন্তু এই হয়রানির অভিযোগটি কেন, এটা একটু ব্যাখ্যা করতে হবে আমাকে। জি বলেন। এখানে একটা জিনিস প্রথমে আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ট্যাক্স ডিপার্টমেন্ট হচ্ছে একটা কোয়াজি জুডিশিয়াল ডিপার্টমেন্ট, আধা বিচারিক একটা বিভাগ। এখানে অনেকগুলি ইস্যু আছে। ফর এক্সাম্পল, আমি যেমন ধরেন কিছু আইনগত বিধান আছে, সেই বিধানের ইন্টারপ্রিটেশনটা আপনি কিভাবে করবেন। ট্যাক্স অথরিটি যখন অ্যাসেসমেন্ট করেন, ডেপুটি কমিশনার যখন অ্যাসেসমেন্ট করেন, তখন তিনি ইন্টারপ্রিটেশনটা যেভাবে করেন, হয়তো আপনি ট্যাক্স পেয়ার হিসাবে বা ট্যাক্স পেয়ার লয়ার হিসাবে আপনার সাথে ভিন্ন মত পোষণ করেন। যখনই আপনার সাথে আমি অ্যাগ্রি না করি, তখন এটা একটা ট্যাক্সিংটা কোশ্চেন যখন বেশি হয়ে যায়, তখন একটা করদাতার কাছে মনে হতে পারে একটা হয়রানি। যেমন আমরা কিন্তু জজ কোর্টেও যে সমস্ত রায় দেখি, হাইকোর্টে সাস্টেইন করছে না, ওভাররুল হয়ে যাচ্ছে, বিভিন্ন সব জায়গায় তাই হচ্ছে। কাজে আধা বিচারিকের যখন ইস্যুটা দাঁড়ায়, তখন এটা কোশ্চেন অফ ল যখন দাঁড়ায়, তখন ইন্টারপ্রিটেশন অফ ল, এই একটা ইস্যুতে অনেক সময় পারসেপশন এরকম দাঁড়ায় যে হয়রানি হচ্ছে। এই জায়গাটায় আসলে আমাদের একটু ভেবে দেখা দরকার, এটা হয়রানি বলবো কিনা। দ্বিতীয় কথা, আমাদের নুরুল আজহার সাহেব যেটা বলছেন, আমি মাননীয় সম্মানিত দর্শকের উপস্থিতির পরে আসছি। আমাদের নুরুল আজহার সাহেব যে কথাটা বলেছেন, সেটা হচ্ছে যে একটা নেগোসিয়েশনের কথা, উনিও এক ধরনের নেগোসিয়েশনের কথা বলছেন। হ্যাঁ, তো আমি জানি না নেগোসিয়েশনের ব্যাপারটা আমাদের, কিন্তু আপনি জানেন যে আমাদের এখানে এখন যে পলিসিটা হচ্ছে, সেটা হচ্ছে জিরো টলারেন্স অ্যাগেনস্ট ইনডিসিপ্লিন, মিসকন্ডাক্ট এন্ড কারাপশন। এটা আপনারাও এই টকশোতে অনেক আলোচনায় এখানে এই বিষয়টা আলোচিত হয়েছে। এবং আমাদের কর প্রশাসনের শুদ্ধাচার একটা কৌশল নীতিমালা আছে, এবং আমাদের প্রতিটি কর অঞ্চলে, কাস্টমস, ইনকাম ট্যাক্স, ভ্যাট, প্রতিটি কর অঞ্চলেই কিন্তু শুদ্ধাচার বাস্তবায়নের একটা কোষ আছে, সেল আছে। এবং আমি কিন্তু প্রতি মাসে গণশুনানির আয়োজন করে থাকি, এবং আমার কাছে যখন আমার ট্যাক্স পেয়ার, যখন আমি একা বসি তাদের সাথে, আমি শুনতে চাই আমার অফিসারদের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ আছে কিনা, কি অভিযোগগুলো আছে, অভিযোগ আছে কিনা, পাননি। এবং হ্যাঁ, কোনো তাদের কিছু অভিযোগ যখনই আমি শুনি, আই ট্রাই টু অ্যাড্রেস দ্যাট গ্রিভেন্স। আমরা বলি গ্রিভেন্স রিড্রেসিং সিস্টেম। কাজে এই যে এখানে কিন্তু তাৎক্ষণিকভাবে এবং পিরিয়ডিক্যালি আমরা যে সমস্ত মিটিংগুলি করছি, রিভিউ করছি, গণশুনানি করছি, এবং আমাদের এটাকে অ্যাড্রেস করার সুযোগ আছে। দুই নম্বর কথা হচ্ছে, থার্ড হচ্ছে যেটা উনি যেটা কথা বলছেন, যে কিছু অডিটে পড়ছেন, অডিটে ফেলছি, অডিট নিয়ে আমাদের হয়রানি একটা অভিযোগ আছে। আপনি অবাক হবেন যে আমাদের টোটাল যে 18 লক্ষ রিটার্নের মধ্যে আমাদের ম্যাক্সিমাম 3 to 4% কেস অডিটে পড়ছে। ভেরি ইনসিগনিফিকেন্ট। আমরা যখন ইনভার্সেস সেলফ সিস্টেমটা চালু করার আগে 100% কেস কিন্তু অ্যাসেসমেন্ট হতো। এখন 100টা কেসের মধ্যে আমরা 3 থেকে 4টা কেস মাত্র অডিট করছি। অডিট করার ক্ষেত্রে আমরা তখন দেখছি যে আপনার ব্যাংক, উনি ব্যাংকের কথা বলেন, ব্যাংকে যদি তার ডিসক্লোজ সেলসের তুলনায় অনেক বেশি ডিপোজিট থাকে, অবশ্যই অথরিটি চাইবে যে এটার ব্যাংকের সোর্সটা কি, ডিপোজিটের সোর্স কি। উনি যদি ব্যাখ্যা না দিতে পারেন, তাহলে আমাদের আইনগতই বাধ্যবাধকতা আছে যে এনি অ্যামাউন্ট ক্রেডিটেড টু এনি অ্যাকাউন্ট হুইচ হ্যাজ নো এক্সপ্লেনেশন, আমি এটা হিসাবে অ্যাড করে দেবো। ইটস এ সিম্পল ম্যাথ। আমার সম্পদ এবং আমার ব্যয়
এই দুটোর যোগফল আমার আয়ের সমান হবে। খুব সিম্পল। তো সেই যখন আমরা যোগ দিই তখন ওনারা হয়তো ব্যাংকের জমার ক্ষেত্রে ওনারা কিছু এক্সপ্লেনেশন দেন। আমার ডেপুটি কমিশনার কোনো এক্সপ্লেনেশন তো পার্শিয়াল অ্যাকসেপ্ট করলেন, পার্শিয়াল অ্যাকসেপ্ট করলেন না, ওনারা সেখানেও গ্রিভেন্স মনে করেন যে ইটস এ হ্যারাসমেন্ট। তারপর আমি বলবো যে দিস ইজ মানে আমরা কিন্তু অ্যাড্রেস করছি। উনি যে কথাটা বলছেন অত্যন্ত গুরুতর অভিযোগ একটা। আমি ওনাকে এই যে অভিযোগটা প্রচার মাধ্যমে বলেছেন, আমি নিঃসন্দেহে আমি বিশ্বাস করছি যে আমাদের কাস্টমস অথরিটি, ভ্যাট অথরিটি তারা এই বিষয়টা শুনছেন, দেখছেন, এবং আমি অনুরোধ করব ওনাকে ইমিডিয়েটলি আমাদের এখানে এই সংশ্লিষ্ট যে ভ্যাট কমিশনার আছেন উনি বিষয়টা দেখা করে উনি কথা বলতে পারেন। এছাড়াও উনি আমাদের ভ্যাট অনলাইন প্রজেক্টের পিডি আছেন, সদস্য জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট, আমাদের রেজাউর রহমান সাহেব, ওনার সাথে উনি মিট করতে পারেন। আমরা এই ভ্যাট অনলাইন রেজিস্ট্রেশনটাকে আমরা একদম পুরোপুরি সাকসেসফুল করতে চাই, হয়রানি মুক্ত করতে চাই, কিন্তু এনবিআর করতে চায়। কারণ আমরা মনে করছি যে এই ভ্যাট অনলাইন সিস্টেমটা যদি ইন্ট্রোডিউস আমরা করতে পারি এফিসিয়েন্টলি, তাহলেই একটা হয়রানি মুক্ত ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশনটা প্রতিষ্ঠা করা যাবে। ওনারা যে মাঝখানে বিভিন্ন মিডলম্যানদের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা থেকে ওনারা মুক্ত হবেন, টোটালটাই ট্রান্সপারেন্ট হবে। কারণ ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার বসবে, অথবা এটা একটা বিরাট ফ্যাক্টর। আপনি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রেশনের কথা বললেন, অধিকাংশ দোকানেই কিন্তু এটা নাই। এটার কারণে যে ভেতরে যে মিডল ম্যানের যে একটা টার্মটা আছে, বা এই যে ৯/৬ করার, বা আমি আসেন আমি করে দিচ্ছি, এই জায়গাতে অভিযোগটা কিন্তু এই জায়গায় অনেক বেশি চলে যাচ্ছে। এই কারণে আমরা আমাদের বন্ধুদেরকে বলবো, আমাদের সম্মানিত করদাতা এবং ব্যবসায়ীদেরকে বলবো যে আসেন, আপনারা কিন্তু নিজেরাই কিন্তু আসলে এটাকে রিমুভ করার জন্য আপনারা পারেন। এটা আপনাদের হাতেই চাবিকাঠি আছে। আপনারাই যদি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার মেনটেন করেন, অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন হয়, ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার থেকে সরাসরি চলে যাবে হচ্ছে আপনার ভ্যাট অ্যাকাউন্টসে চলে যাবে, ট্যাক্সটাও চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। সো ইটস ভেরি আমি নিশ্চয়ই আমি আশাবাদী, আমি জানি যে নাসির সাহেব নিঃসন্দেহে ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল, এবং আপনাদের সাথে অনেকবার মিটিং হয়েছে, আমাদের ফেডারেশনের সাথে অনেক মিটিং হয়েছে। তারা কিন্তু ভ্যাট অনলাইন সিস্টেমটার বিরুদ্ধে না, তারা কিন্তু পক্ষে। হয়তো রেট নিয়ে কিছু প্রশ্ন আছে তাদের, কিন্তু তারাও মনে করছেন যে এটা একটা সাফল্য নিয়ে আসবে। এই মুহূর্তে আপনাদের আমি উদাত্ত কণ্ঠে বলতে চাচ্ছি, আমাদের চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে, টোটাল রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, ইনকাম ট্যাক্স, কাস্টমস, ভ্যাট নিয়ে যদি আপনাদের কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, যেভাবে আমাদের শ্রদ্ধেয় দর্শক বললেন, প্লিজ আপনারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। এটাকে অবশ্যই অ্যাড্রেস করা হবে, অবশ্যই অ্যাড্রেস করা হবে। এবং আমি এই বিষয়টি আমি নাম জানি না, কিন্তু তারপরে এই ধরনের একটা প্র্যাকটিস আছে, আমি অথরিটিকে কমিউনিকেট করবো। আমি বিশ্বাস করি ইট উইল বি রিজলভড। নাসির ভাই, একটা জিনিস হলো ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার, যেটা কথাটা বলেছে যে ব্যবসায়ীদের সব পুরো জিনিসটা, এই সিস্টেমটা কেন আমরা ইন্ট্রোডিউস করতে পারছি না? এবার তো মনে হয় একটা নেওয়া হয়েছে যে রাজস্ব বোর্ডই নিজে কিনে নিয়ে আসবে, তাই না? জি, এই যে এবার যে সিস্টেমটা হয়েছে, কেন আমরা এখন আমরা দেখছি প্রত্যেকটা জায়গাতে এটিএম কার্ডের থাকছে, পাঞ্চ করে দিয়ে টাকা আপনি ওখানে দিয়ে দিচ্ছেন। কোথায় থাকছে? হ্যাঁ, সুপারমার্কেট। হ্যাঁ, সুপারমার্কেট দোকানগুলো তো এখন দেখেন, সব দোকানে আপনি না, কিন্তু এখন যদি আপনি বড় বড় দোকানগুলোতে দেখেন, আপনি দেখবেন যে ওদের কিন্তু টাকা নেওয়ার কিন্তু এটিএম এ চলে গেছে। তাহলে তার কাছে কেন ক্যাশিয়া হচ্ছে না? না, ওইটা তো করতে পারে, কিন্তু কিছু জায়গায় যেটা ওনারা ব্যাট যে জায়গাটা একটু ডিফার করতেছে, ক্ষুদ্র মাঝারি যারা ছোট ছোট ব্যবসায়ী, তাদের যদি এই পরিমাণ আপনি ব্যাট ইম্পোজ করে দেন, এবং সেই ব্যাট ইম্পোজ করে আপনার এনভিআর কত টাকা পাবে, আলটিমেটলি আপনাকে দেখতে হবে অ্যামাউন্টটা কত। কমিশনার সাহেব হয়তো ভালো বলতে পারবেন, আমি জানি না, কিন্তু ওই লেভেলে যদি আপনি ওইটা ইম্পোজ করেন, কিন্তু তাদের উপর এটা বড় বোঝা হয়ে দাঁড়াবে না। কিন্তু এখানে আপনি এটা বলছেন, ঠিক আছে, আপনি কি মনে করছেন যে কোনো ব্যবসায়ী লাভ ছাড়া হয়? ব্যবসা সব লাভ আছে। আচ্ছা, না, যেমন একটা চাকরিজীবী যিনি থাকেন, তাকে তো পুরো জিনিসটা একদম, তার কোনো জিনিসই কিন্তু লুকানো না, পুরোটাই সিস্টেমের মধ্যে অফিস সবকিছু করে জমা দিয়ে দিচ্ছে। আমি বুঝতেও পারছি না, আমার যা ইনকাম হচ্ছে তার থেকে আমার অফিস, আমার এখান থেকে কেটে ওখান থেকে কেটে জমা দিয়ে এভরিথিং ইজ ক্লিয়ার। সবচেয়ে নিচু পদের যে লোকটা, তারও কিন্তু এই ক্ষেত্রে, রাজস্ব ক্ষেত্রে বা ট্যাক্সের কোনো ক্ষেত্রে একদম ক্লিয়ার থাকে। কেন তাহলে প্রত্যেকটা মানুষ থাকবে না? কারণ যিনি ব্যবসা ওভারনাইট করতে পারবেন না, না ওভারনাইট না, আমরা কিন্তু গ্র্যাজুয়ালি আপনি করেন। কিন্তু কেন আপনি বলছেন যে এটা ছোট? কেন লোয়ার লেভেল বলছেন? লোয়ার লেভেল মানে কি? আমি বলি আপনাকে একটা, আমি বলবো না, আমার এখানে এই আশেপাশে একটা সে ওই যে মোবাইল গুলা ফ্লেক্সি, তো আমি মানে অনেক ফ্লেক্সি এবং বিকাশ করে,
তো বলে যে আল্লাহ দিলে প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা থাকে। আপনি যদি ওনার দোকান দেখেন তাহলে আপনি দৌড় দিয়ে পালাতে পারেন। একটা পানের দোকানও যেরকম তার থেকে ছোট্ট জায়গায়। কিন্তু খুব মজার ব্যাপার। তো এই ভদ্রলোক মনে করেন করছে এর জন্য। আপনি বললেন যে ওনার উপরে টাকা দিল, ওই লোকটাকে দেখে আপনি বুঝতে পারবেন না। এখন আপনি যদি মনে করেন এইটুকু লোক মানে তার ইনকাম হলো 3 টাকা, এটা তো একটা সমস্যা না। যে জিনিসটা আপনি একটা জিনিস আমি এখানে বলি, কমিশনার সাহেব আছেন, আপনার 16 লক্ষ লোক ট্যাক্স দিচ্ছে, জনসংখ্যা হলো 16 কোটি, পার্সেন্টেজে কত? 1%। 1%। আপনি যে লোকগুলো বারবার ট্যাক্স দিচ্ছে তাদের উপর আপনি ট্যাক্সটা বাড়াচ্ছেন, আপনি পরিধিটা পারেন না, নেটটা বাড়ান না। উপজেলা পর্যায়ে এখন অনেক জায়গায় কোটি কোটি টাকা আমি তো দেখলাম না করছে, অবশ্যই করতেছে বিদায় তো আপনার এই যে 18 এর সংখ্যা রিটার্ন হয় না, রিটার্ন হচ্ছে আপনার কম্পিউটার থেকে বাইর করছে, ওই 18 হচ্ছে 28 লক্ষ, আর ট্যাক্স আপনার রিটার্ন করতেছে দিচ্ছে 16 লক্ষ। আপনি এটাকে পরিধিটা বাড়ান, যত বেশি সম্পৃক্ত করতে পারবেন। আপনি বলতে চাচ্ছেন যে পরিধিটা বাড়ায়, যে নিচের যে জায়গাগুলো আছে আস্তে আস্তে আপনি করেন। মেশিনের কথাটা যেখানে বললেন ইলেকট্রনিক ক্যাশ মেশিন, আমি বলি আমারই এক চাইনিজ রেস্টুরেন্ট বলছে, স্যার আপনি কি মেশিনের রিসিপ্ট নেবেন নাকি ভ্যাট ছাড়া দিবেন? আমি অনেকক্ষণ চাই রয়েছি তার দিকে, আমি হতভম্ব হয়ে গেলাম তার প্রস্তাবটা শুনে, আমি আশ্চর্য হয়ে গেলাম। এখন এই ক্ষেত্রে সততা, আমি বললাম যে আমি একটু পরিচয় দিলাম, আমি লয়ার এবং এরকম জড়িত আছি ট্যাক্সের সাথে। এটা স্যার তাহলে আপনার কি করতে পারি? আমি বললাম যে আমি রিসিটি নিব, তবে একটু কমায় নিয়ে আসেন বিলটি। তা আমি দেখলাম যে খাবারের আইটেম কমায় নিয়ে আইছে। তো এটা কি ফাঁকি দেওয়া হলো না? মানে বলা এখানে আমি একটু অ্যাড করি। ব্যাপারটা হচ্ছে যে বলছেন যে আমাদের ছোট ছোট ব্যবসায়ীরা যদি এত ট্যাক্স দেন তাহলে তাদের কিভাবে পারবে, কিভাবে চলবে। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু কনজিউমার যারা, আমি কিন্তু ছোট্ট একটা জিনিস কিনতে হলো কিন্তু আমাকে কিন্তু ভ্যাট দিচ্ছি, কিন্তু সমস্যাটা হচ্ছে ভ্যাটটা রাষ্ট্রীয় কোষাগারে পৌঁছছে না, ডিপোজিট হচ্ছে না। এখানে একটা সিস্টেম লস হয়ে যাচ্ছে। এই সিস্টেম লসটা মধ্যে দিয়ে এক ধরনের একটা গ্রে এরিয়া তৈরি হচ্ছে। আমি ভোক্তা হিসাবে কিন্তু আমি পে করছি, তাহলে যাচ্ছে কোথায় টাকাটা? আমরা ওই জায়গাটাই আমার টাকা, জনগণের টাকা যেন রাষ্ট্রীয় কোষাগারে পৌঁছে যায়, সেই জন্যই কিন্তু আমরা বলেছি যে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার রাখতে হবে। আমি এই ভ্যাটটা কিন্তু আমার ওই ক্ষুদ্র যারা দোকান ব্যবসায়ী আছেন তার উপর চাপছে না, কনজিউমার দিচ্ছে। আজকে কনজিউমারের টাকাটা গভর্নমেন্টের এক্সচেকারে যাবে, এবং যেটা আনার পথে যাতে কোনো রকম সিস্টেম লস না হয়, ডিস্টরশন না হয়, সেই জন্যই কিন্তু আপনার একটা নতুন একটা মেকানিজম তৈরি করেছি। কাজে এখানে কতগুলি ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। দেখেন, আপনি যদি অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশনটা হয়, আপনি যদি অনলাইনে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার থাকে, তাহলে আমার এসএসসি যখন আমার কাছে রিটার্ন সাবমিট করবে, আমিও তখন কিন্তু তার সেল বা টার্নওভার কিন্তু আমি বলতে পারবো যে ইয়েস, এটা তো অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন আছে এবং সেই পরিমাণ টার্নওভার তার হয়েছে। আমি এখানেও কিন্তু আরবিট্রারি সেল এস্টিমেট করতে পারবো না। খালি তাই না, 9-6 সুযোগ নেই। জি, 9-6 সুযোগ নেই। কাজে অনেক কিছু ট্রান্সপারেন্ট হচ্ছে, এবং জনগণের যে ট্যাক্সটা জনগণ দিচ্ছে, আপনারা টিভিতে দেখেছেন বোধহয়, একটা টিভিতে আমরা দেখেছি, বিজ্ঞাপন দেখিয়েছি যে মিষ্টির দোকান থেকে 3 বছরে যে পরিমাণ ভ্যাট ফাঁকি হয়েছে সেরকম কয়েকটা ফুট ওভার ব্রিজ করা যাবে, এই ধরনের একটা বিজ্ঞাপন আপনারা দেখেছেন কোথায়। তো প্রশ্ন হচ্ছে, আমি তো ট্যাক্স দিচ্ছি, আমি মিষ্টিওয়ালাকে ট্যাক্স দিচ্ছি, কিন্তু মিষ্টিওয়ালা কি করছে? মিষ্টিওয়ালার দোকানের সংখ্যা বাড়াচ্ছে, গভর্নমেন্ট এক্সচেকারে তো জমা হচ্ছে না। আমরা ওই জায়গাটা সিস্টেমটাকে ইমপ্রুভ করতে চাচ্ছি। এটাই যদি আমরা ইমপ্রুভ করতে পারি, তাহলেই কিন্তু দেখবেন যে আমার ট্যাক্স, ইন্ডিভিজুয়াল ট্যাক্স বার্ডেনটা কমে যাবে। তখন রেভিনিউ যখন বাড়বে, তখন স্বাভাবিক কারণে ইন্ডিভিজুয়াল ট্যাক্স বার্ডেন না। উনি আরেকটা কথা বলেছেন যে আমরা ইন্ডিভিজুয়াল বাড়ার দিকে কোনো দিচ্ছি না। না, এই প্রসঙ্গে আমি একটু বলি। আচ্ছা, এটার আগে একটা টেলিফোন আছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। আমার একটা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আছে। কোথায় এটা? এটা হলো সিদ্ধিরগঞ্জে। সিদ্ধিরগঞ্জ, জি বলেন। এখানে আমার একটা বিষয় হলো গার্মেন্টস অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারিং এর যে আইটেমগুলি আছে, এই আইটেমগুলির উপরে যে এসএস কোডের উপরে যে ইম্পোর্টের যে ট্যাক্স আছে, ট্যাক্স, ভ্যাট, এডিপি যেগুলি আছে, এখন কোথায় কোথায় আছে 82%, কোথায় 92%, কোথায় 37%, এইটারে যদি 20% নিয়ে আসা যায়, তাহলে বন্ডের মাল খোলা বাজারে বিক্রি হবে না।
দয়া করে আপনারা এই এখানে এনবিআর যে স্যার আছে স্যার দয়া করে অর্থমন্ত্রীর সাথে এই বিষয়টুকু আলাপ করলে হাজার হাজার কোটি টাকা আসবে প্রতি মাসে, আর বন্ডে কেউ মাল আনবে না। ধন্যবাদ। উনি তো একটা লাইনের কথা বলেছেন, বন্ডের ওয়ার লাইসেন্স হ্যাঁ, 35,000 বাহ, কোটি টাকা বাহ, লোপাট। লোপাট। এই ভয়াবহ বন্ডের ওয়ার জিনিস। লাইসেন্সের মাধ্যমে 35,000 কোটি টাকা লোপাট হয়। কিছুদিন আগে চেয়ারম্যান মনে হয় 5-6 মাস আগে উনি একটা স্টেপ নিছে, কিছু কিছু ধরছে, আবার দেখা যায় স্থিমিত হয়ে গেছে। হ্যাঁ, উনি বলছেন যে বন্ডে যদি এরকম কোনটা 70 কোনটা 90 এটা না করে যদি একটা গড় এর মধ্যে তাহলে তো হয় আলটিমেটলি কিছু যে ওই টাকাও তো চলে আসতে পারে এখানে। যেটা বলেছেন খুব ভালো প্রশ্ন। জি বলেন, আপনি বলছিলেন যে ইন্ডিভিজুয়াল বাড়ানোর চেষ্টা করছেন, ট্যাক্স পেয়ার এক্সপানশনের কথা বলছি, মানে কভারেজটা বাড়ানোর কথা বলছি। এটা আপনি জানেন যে আমরা আসলে পরিসংখ্যান যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে আমাদের ট্যাক্স পেয়ার্স পপুলেশন রেশিও কিন্তু লেস দেন 1%। অর্থাৎ 17 কোটি লোকের দেশে 17 লক্ষ আমার রিটার্ন সাবমিট হচ্ছে না। এই আঙ্গিক থেকে আমি বলছি যে লেস দেন 1%। ইভেন যদি টিন বা ইটিআইএন এর রেজিস্ট্রেশন নাম্বারটা আমি যদি দেখি সেখানেও কিন্তু আমার খুব বেশি কিছু না, জাস্ট অ্যারাউন্ড 2%, 1-2 রেশিও। এবং ট্যাক্স জিডিপি রেশিও যদি আমরা দেখি সেটা জাস্ট অ্যাবাভ 10, যেটা হুইচ ইজ দ্য লোয়েস্ট ইভেন ইন সাউথ এশিয়া। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এনবিআর কিন্তু আসলে একটা মানে এই ট্যাক্স জিডিপি রেশিও 15% উন্নীত করার একটা ব্যাপক কর্ম পরিকল্পনা আছে। আপনি শুনেছেন, আপনি দেখেছেন যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় কিছুদিন আগে বলেছেন 19 সালের মধ্যে আমরা 1 কোটি ট্যাক্স বা ট্যাক্স পেয়ারকে আমরা নেটে আনতে চাচ্ছি। এবং এরই কিন্তু এই কার্যক্রমটা কিন্তু আজকে নতুন না। আমরা এর মধ্যে যেমন আয়কর বিভাগ এবং মূসক কাস্টম সবগুলো আমাদের কিন্তু ব্যাপক আমাদের অফিসগুলিকে আরো আমরা রিমোট অঞ্চলে নিয়েছি। আমাদের এই এখন আমাদের যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অর্থমন্ত্রী মহোদয় সম্প্রতি বলেছেন প্রতিটি উপজেলায় আমাদের অফিসটা নিতে হবে। হ্যাঁ, যেটা নিয়ে উনি ওনার কিন্তু একটা ইয়া আছে। আমরাও কিন্তু আমরা মনে করছি যে আমাদের প্রতিটি উপজেলায় আমাদের রিচ করতে হবে। আমরা যে সর্বশেষ যে আমরা এক্সপানশন হয়েছে ডিপার্টমেন্ট, সেখানে আমাদের ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে প্রায় 87টি উপজেলায় কিন্তু আমরা অফিস স্থাপনের জন্য আমাদের যে গ্রোথ সেন্টারগুলো আছে সেখানে কিন্তু আমাদের সার্কেল অফিসগুলি, যেটা আমাদের মূল স্ট্র্যাটেজিক ইউনিট, যেটা রেভিনিউ আর্নিং ইউনিট, সেই অফিসগুলিকে আমরা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি। আমাদের পরিকল্পনা আছে। আমরা কিন্তু 27টি উপজেলা পর্যন্ত আমরা অফিসটা বাস্তবে আমরা করতে পারিনি। তার কারণ হচ্ছে অনেক উপজেলাতেই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা নাই। আমাদের এখন একটা পরিকল্পনা আছে, জাতীয় রাজস্বের মানে অর্থমন্ত্রী মহোদয় এই বিষয়টার প্রতি ইঙ্গিত করেছেন, সেটা হচ্ছে প্রতিটি উপজেলা তো রাজস্ব কমপ্লেক্স করা যায় কিনা। এবং একজন রাজস্ব কর্মকর্তা না থাকলে ওই লেভেলে যে কি পরিমাণ ব্যবসা হচ্ছে, কি পরিমাণ টাকা ওদিকে চলে যাচ্ছে, শুধুমাত্র ঢাকা শহর বা চট্টগ্রাম শহরেরই ট্যাক্স পেয়ার কেন, বাকি জায়গাগুলোতে ট্যাক্স পেয়ার নাই কেন? জি, কাজেই আমরা রাজস্ব কমপ্লেক্স করা যায়। এখানে ভ্যাটের অফিস থাকবে, ইনকাম ট্যাক্স অফিস থাকবে, যেখানে রেলেভেন্ট জায়গা সেখানে কাস্টমস অফিস থাকতে পারে। কাস্টমস নর্মালি পোর্ট এরিয়াতে হয়, কিন্তু আদারওয়াইজ ভ্যাট এবং ইনকাম ট্যাক্স আমাদের অফিসটা একটা কমপ্লেক্সের মধ্যে হবে। যেহেতু আমরা একই ডেটা নিয়ে কাজ করি, একই বুকস অ্যাকাউন্টস নিয়ে কাজ করি, এবং আমাদের মধ্যে একটা ইন্টিগ্রেশন যেটা হয় সেটা আমাদের জন্য বেটার হবে, কোঅর্ডিনেশনটা বেটার হবে। এই পরিকল্পনা আছে, কিন্তু একটু সময় লাগছে, পর্যায়ক্রমিকভাবে যেতে হবে আমাদের। তার মানে আপনি বলছেন যে ওনার কথার সাথে যেটা যে আমরা ইন্ডিভিজুয়ালি এতেও যাচ্ছি এবং আস্তে আস্তে আমরা গ্রাসরুট লেভেল পর্যন্ত এই অফিসগুলো করার চেষ্টা করছি। ইভেন আরেকটা বিষয় আমি একটু আপনাদের মাধ্যমে আমি জনগণকেও আমাদের করদাতাদের প্রতিও একটা বিষয়টা দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা বলছি যে আমাদের কর দেন হচ্ছে, ইনকাম ট্যাক্স দেন হচ্ছে 17 লক্ষ লোক যা রিটার্ন সাবমিট করছেন। এটা হচ্ছে তারা রিটার্ন সাবমিট করছেন। আমাদের প্রকৃত অর্থে যদি ট্যাক্স পেয়ার আমরা বলি তাহলে কিন্তু আসলে অনেক অনেক বেশি। কিভাবে বেশি দেখেন, আপনি ব্যাংকে যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে, সব জায়গা থেকেই পোস্টাল সেভিংস থাকে, সব জায়গা থেকেই যাচ্ছে, কিন্তু আমি ট্যাক্স পাচ্ছি। সব জায়গা থেকেই পাচ্ছেন, আপনারা রাস্তা পার হলেও পাচ্ছেন, ব্রিজ পার হলেও পাচ্ছেন। তাহলে তো জিডিপিতে আপনার রাজস্ব কিভাবে 10%? না মানে আমি বলি আপনি রাস্তা পার হলেও পাচ্ছেন, ব্রিজ পার হলেও পাচ্ছেন, আপনি যদি ফেরির মধ্যে উঠেন তাতেও পাচ্ছেন। পাওয়ার কোনো কিন্তু ইয়া নাই। আমরা এখন জনগণকে আমরা অনেকখানি বোঝাতে সক্ষম হয়েছে। আমাদের সম্প্রতি যে আমরা গত বছর যে আমরা আয়কর মেলা করলাম, আপনারা দেখেছেন যে ব্যাপক উদ্দীপনা। কিন্তু আমরা কিন্তু 87টি উপজেলায় কিন্তু আমরা মেলা করেছি, চিটং হিল ট্র্যাক্সে আমরা মেলা করেছি। এবং আসলে মানুষের ওই যে ভাই যেটা বললেন যে মানুষ কিন্তু কর দিতে চান, আমরা বিশ্বাস করি মানুষ কর দিতে চান। সিস্টেম যদি ভালো হয়, সিস্টেমটা আমরা ইমপ্রুভ করছি, মানুষ কর দিতে চান, কিন্তু মানুষ মানে বিভিন্ন ফর্মে মানুষ কর দিচ্ছেন। এবং আমরা বিশ্বাস করি, আমরা যে স্বপ্ন দেখছি যে ট্যাক্স জিডিপি 15% আমাদের হবে, জিডিপি ট্যাক্স জিডিপি রেশিও 15% হবে,
এবং এই এনবিআর, এই জাতীয় রাজস্ব বোর্ড, এরাই আগামী, উনি বলছেন মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আমাদের বাঙালি জাতির যে স্বপ্ন 41 সালের মধ্যে উন্নত আয়ের একটা দেশে পরিণত হওয়া, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারাই দেখবেন এগিয়ে আসবেন। আচ্ছা, আমার শেষ এখানে পর্যায়ে একটু আছি। কথা আছে, এই যে হেলাল সাহেব যে কথাটা বলছে ওইটা থেকে আমরা কিন্তু উত্তরটা দিতে পারি নাই। সে বলছে 84%, 95%, কেন ভ্যাটটা তো কয়বার ইম্পোজ হয়েছে, ওই সে বলছে ইম্পোর্ট করে আনার পরে সেই লোক আবার ভ্যাট না, উনি বলছেন ইম্পোর্ট ডিউটির কথা। উনি যে জালাল সাহেব যে কথাটা বলেছেন ইনক্লুডিং ভ্যাটও বলছে। এখানে যেটা বলেছেন সেটা হচ্ছে যে বন্ডের ব্যাপারটা বলেছেন, বন্ডের মালটা বের হয়ে যাচ্ছে না, ওইটা তো উইদাউট ট্যাক্সে বার হচ্ছে আর পার্টটা হলো ট্যাক্স। আমি আসছি, সেটা হচ্ছে যে বন্ডের মালটা বের হচ্ছে। আপনি দেখেছেন যে আজকেও আপনি যদি দেখেন, আজকেও কিন্তু গাজীপুরে একটা বন্ড ফ্যাক্টরি কিন্তু সিলগালা করে দেওয়া হয়েছে, কারণ তার বন্ড ছিল, মাল এনেছে কিন্তু ফ্যাক্টরি নট ইন অপারেশন। আমরা কিন্তু আমাদের কাস্টমস গোয়েন্দা সংস্থা কিন্তু সেটা সিলগালা করে দিয়েছে। আমরা প্রতিদিনই অভিযান করছি। আমরা মূসক গোয়েন্দা সংস্থাও কিন্তু প্রতিদিন করছি। বন্ড কিন্তু প্রতিদিনই আমরা এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের মামলা, তার বিরুদ্ধে জরিমানা আরোপ, বিভিন্ন আইনগত ব্যবস্থা নিচ্ছি। আর শুল্ক হারের কথা যেটা বললেন অ্যাক্সেসরিজের ক্ষেত্রে, আমি মনে করছি যে আমরা এটা নিয়ে কনসার্ন। তবে ওনাদের এই সমস্ত বক্তব্যগুলি, ওনাদের একটা সমিতি আছে, অ্যাসোসিয়েশন আছে, এবং তাদের শীর্ষ সংগঠন অ্যাপেক্স বডি আছে, ফেডারেশন। নাসির সাহেব উনিও ফেডারেশনের একজন কর্মকর্তা, উনিও জানলেন। আমার মনে হয় এটা কালেক্টিভলি। শেষ পর্যায়ে আছি, ডক্টর নুরুল আজহার, আপনাকে যদি বলা হয় সে উনি যেটা বললেন তার সঙ্গে সমন্বয়টা কিভাবে সম্ভব ভালোভাবে? এটা সমন্বয় আগেই আমি বলছিলাম, ওই যে আপনি মেশিন, যেটা ইলেকট্রিক মেশিন, ইলেকট্রনিক মেশিন যেটা ক্যাশ দিয়ে আপনি বসাবেন, সেই ক্ষেত্রে যদি আপনি বেচা কিনা করলেন, ওই লোকটা যে আজকে মনে করেন আপনার কাস্টমার আসলো মনে করেন 50 জনের আপনি বুঝতে দিলেন না, বা ওইটা আর আবার যে কিনলো, যে পারচেজ করলো যে লোকটা বা ক্রেতা, আমি সেটা নেগলিজেন্সি আস্তে আস্তে এইরকমই হয়। কিন্তু এই ক্যাশের আগে তো আপনার রিসিটের সিস্টেম, ওইখানে কিন্তু ভ্যাটের রিসিটের মতো আছে, তো আপনি যে রিসিটটা নিচ্ছেন না, তো এই সুযোগটা সে ইয়ে করতেছে। আবার দেখা গেল প্রোডাকশনের ক্ষেত্রে যে আপনি যেটা করবেন, আপনি ভ্যাট ট্যাট করলেন, আমি 1 লক্ষ চকলেট প্রোডাকশন করলাম, আপনি ইন্সপেক্টর গেল, ভ্যাটের ইন্সপেক্টর বললো যে স্যার এটা কি করবেন বলেন, আর নাইলে আমি এটা 2 লক্ষ ধরে দেবো আপনার প্রোডাকশনে। এখানে তো প্রোডাকশনের কোনো ইস্যু নাই, বা মেশিনের কোনো ডিক্লারেশন নাই, বা মেশিনে থাকলো তার খুলে ফেললো। যেমন মনে করেন এই যে আপনার রিকন্ডিশন কার আনে দেখা গেল জাপানে চড়ছে 2 লক্ষ কিলোমিটার, এখানে দেখা গেল এটা টার্ন দিয়ে তার খুলে 10,000 করে দিল, তাহলে 1,90,000 কোথায় গেল? তারপর আপনি দেখবেন এনবিআর এর সামনে বহু ধরনের ট্রাক কিন্তু জমা, সেই বিরাট বড় স্টিল, তারপর রিলোডিং মিলসের, কেন তার ওই ভ্যাট ফাঁকি দিচ্ছে, কিছু ধরে নিয়ে আসছে, কিছু যেটা নেগোসিয়েট হয় না সেটা ধরে নিয়ে আসছে, যেটা নেগোসিয়েট হয়েছে সেটা ছাড়া পারেছে। এখন কথা হইল, যদি এই যে আলমগীর সাহেব কথাগুলি ভালোই লাগছে শুনতে, যদি এইরকম হয়ে যায় দেশটা, তাহলে অর্থমন্ত্রী বলতো না যে প্রতি 1 বছরে দুর্নীতির টাকা আমাদের একটা করে পর্দা সেতু হইতো, তারপরে আরো কিছু হইতো, যে ফ্লাইওভার বা এটা সেটা। তাহলে আমাদের উভয় পক্ষেরই ক্ষিপ্ত, আপনি শুধু একভাবে কর ডিপার্টমেন্টেরও দোষারোপ করতে পারেন, আবার ক্লায়েন্টও করতে পারেন, দুই দিকে। যেমন মনে করেন নাইট ফ্র্যাঙ্ক নামে একটা এনজিও আছে যারা এখানে ইনভেস্টিগেশন করে, এখানে 15 জন করদাতা আছে যারা সেবার কিছু, 15 জন আছে যারা 1,000 কোটি টাকার মালিক, আজ পর্যন্ত তারা নেটের আওতায় নেই। তারপর এটার ব্যাখ্যা দিচ্ছে এনবিআর যে তাদের কাছে কোনো ধরনের তথ্যপাত্র নেই। আপনি মনে করেন যে এইরকম আমাদের দেশে 1,000 কোটি টাকা, 500 কোটি টাকা, প্রচুর লোক আছে, কিন্তু নেটে কতজন আছে? এই যে বলছে এক্সপান্ড করতে হবে আপনার, বহু লোক আছে। আপনি উপজেলায় মনে করেন, যদি আপনি ধরেন কৃষি যারা চাষ করে বা মৎস্য, মাসে যদি আপনি 5 লক্ষ টাকা দেন, 5 × 60 লক্ষ টাকা বসে, তার কত টাকা ট্যাক্স? সে কত টাকা? সে 10 টাকা দিতে। আমি এই প্রসঙ্গে একটু দৃষ্টি আকর্ষণ করতে, একদম শেষ মিনিট, কিন্তু একটা বিষয় একটু বলার আছে। আপনি বলেন, তারপরে আমি বলবো। মাজার সাহেব প্রথমে একটা প্রশ্ন করেছেন যে রপ্তানি করে প্রসিড আসে না। এরকম একটা নিউজ আসার পরে আমরা কিন্তু প্রেস কনফারেন্স করে আমরা বলেছি বিজিএম এর পক্ষ থেকে, এরকম যদি সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, অবশ্যই আমরা এনবিআর কে আহ্বান জানাবো আপনারা তাকে আইনের আওতায় আনেন। পরবর্তীতে কিন্তু এনবিআর থেকে সেটার একটা প্রতিবাদ জানানো হয়েছে। উনি ঢালাওভাবে কোনো সেক্টর নিয়ে বলেন নাই, উনি একজন প্রতিষ্ঠান যে করছে তার কথা বলেছে। আমরা বলেছি তাকে আইডেন্টিফাই করুন, তার বিচার করুন, কিন্তু যে সেক্টরটা $28 বিলিয়ন আপনার
ফরেন কারেন্সি আর্নিং করে, যেখানে 40 লক্ষ শ্রমিক কাজ করে, তাকে ঢালাও পাবে যে এক্সপোর্ট করে প্রফিট আসে না, এই কথাটা আপনি বলতে পারেন না। না না, এটা আমি এইভাবে আমি বলি না। আমি কি বলছি যে কিছু কিছু আমার এভিডেন্স আছে, না আছে, থাকলে আমি বলছি এটাই হলো আমরাও আহ্বান জানাচ্ছি, আমরাও আহ্বান জানাচ্ছি যদি যে করে থাকে যেই হোক যে কোনো নিউজের উপরে ভিত্তি করে আমি কিন্তু আমি উইদাউট এভিডেন্স আমি কিন্তু আমি বলি না। আপনি প্রথমে কথা বলেছেন তখন আমি এই জিনিসটাকে নোট করছি, আমি সেই জন্য বললাম এটাকে আমাকে ক্লারিফাই করা উচিত। না ঢালা, আমি তো আগেই বলছি যে সবাই না, এই কথাটা আচ্ছা, আমাদের কিন্তু সময় শেষ হয়ে গেছে। আপনি একটা সেন্টেন্সে যদি কিছু বলতে আমি দুটো সেন্টেন্স বলি। প্রথমেই আমি বলবো সেটা হচ্ছে আমাদের নতুন এনবিআর এর কথা বলেছি, নিউ এনবিআর, আমরা নতুন দর্শন নিয়ে কিন্তু এনবিআর কে আমরা চালু করেছি। এই বছর প্রথমবারের মতো ডেপুটি কমিশনার কনফারেন্স করেছি ন্যাশনালি, এবং তাদেরকে আমরা যেভাবে এনবিআর এর নতুন এনবিআর এর যে দর্শন, সেই দর্শনকে আমরা তাদের কিন্তু একদম টাইমে একদম ইয়ার মধ্যে চলে গেছি। আমরা কাজে আমরা পজিটিভ হই, শুধু অভিযোগ না করে, আমরা হয়রানির অভিযোগ না করে আমরা পজিটিভ হই, উদার দৃষ্টিভঙ্গি রাখি। আরেকটা বিষয় হচ্ছে যদি আমরা পজিটিভই না হই তাহলে কিন্তু আমরা এত আমাদের গ্রোথ কি করে হয়। ঠিক আছে, আমরা আশা করব আমরা সবাই। শেষ বাক্যটি বলছি, আমাদের চৈত্র সংক্রান্তিতে আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগ হালখাতা, আমি এই আপনাদের মাধ্যমে, এই টেলিভিশনের মাধ্যমে আমাদের সম্মানিত করদাতা এবং জনসাধারণকে আমন্ত্রণ জানাচ্ছি, পুরো বাংলাদেশে সমস্ত জায়গায় আয়কর, মূসক এবং কাস্টমস অফিসে আমাদের চৈত্র সংক্রান্তির হালখাত উদ্বোধন হবে। কালকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান হবে, আপনারা আসবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, এবং আমরা আপনাদের উপস্থিতিতে আপনাদের এই সমর্থন নিয়ে আমরা আগামী দিনে পথ চলতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। সময় শেষ, ধন্যবাদ আপনাদেরকে, আজকে বেশি বলে ফেললাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।